আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই শিরোনাম। নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির জামিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র। পুলিশি তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়েছে সারা ভারতে। ভারতে বিভাজন তৈরির জন্যই নাগরিকত্ব আইন এনআরসি। কলকাতা সমাবেশে অভিযোগ মমতার। সহিংসতার পর থমথমে পশ্চিমবঙ্গ ও আসাম। শুরু হয়ে গেছে বড়দিনের প্রস্তুতি। পশ্চিমা শহরগুলোতে জমকালো সাজসজ্জা, উৎসবের ব্যতিক্রমী নানা আয়োজন। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ। নয়াদিল্লির জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি তাণ্ডবের পর নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়েছে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ ঘোষণা করা হয়েছে আলিগড় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ভারতের রাজধানীর একাংশে বন্ধ আছে মেট্রো রেল চলাচল। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। নাগরিকত্ব আইনের বিরোধিতায় ফুঁসছিল ভারতের নানা প্রান্ত। সেই ধারাবাহিকতায় রোববার নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া শিক্ষার্থীরা বের করেন প্রতিবাদ মিছিল। এ সময় বেশ কিছু গাড়িতে করা হয় অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঢোকে ক্যাম্পাসে। লাইব্রেরি থেকে হোস্টেল সব জায়গায় চালানো হয় অভিযান। দেশে কোনো গণতন্ত্র আছে, সংবিধান আছে? রাতভর অভিযান চালিয়েছে পেটোয়া বাহিনী। সবাই আতঙ্কে ক্যাম্পাস ছাড়া। নিরাপত্তা বাহিনী আর শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন কমপক্ষে 60 জন। রাতেই আটক করে 50 শিক্ষার্থীকে নেওয়া হয় পুলিশি হেফাজতে। মামলা লিখে ভোরে তাদের ছেড়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের চারপাশে কলোনিতে হচ্ছিল প্রতিবাদ মিছিল। সেখানেই অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে গেট ভেঙে আন্দোলনকারীরা লাইব্রেরি পর্যন্ত ঢুকে পড়ে। কারা বিক্ষোভকারী আর কারা পড়ুয়া সেটা না বুঝেই লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাতেই সংবাদ সম্মেলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় নিন্দা জানায় কংগ্রেস। টুইট বার্তা দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। ক্লাসরুম, লাইব্রেরি, এমনকি হোস্টেলে টিয়ার শেল নিক্ষেপ করেছে। অভিযানের নামে টেনে হিচড়ে বের করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের। আমাদের প্রশ্ন, বিনা অনুমতিতে কিভাবে এতটা সাহস পায় পুলিশ? এ ব্যাপারে আইনজীবী ইন্দিরা জয় সিং ও কলিন গঞ্জালেভের জনস্বার্থে করা রিটের ভিত্তিতে মঙ্গলবার হবে সর্বোচ্চ আদালতের শুনানি। এ পরিস্থিতিতে পুলিশের আহ্বান গুজব এড়িয়ে চলার। গুজবে কান দেবেন না। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। রাজপথ, বিশ্ববিদ্যালয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া নজর রাখা হয়েছে। এর আগেই ঝাড়খণ্ডের এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদী বলেন, নাগরিকত্ব আইন সরকার ও পার্লামেন্টের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ভারতে যে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ সমাবেশ হচ্ছে তাতে মুক্ত সমর্থন দিচ্ছেন তো? দেশ আপনাদের ভালোভাবেই চিনে রাখছে। এসব দৃশ্য দেখে বিশ্বাস আরো পাকাপোক্ত হচ্ছে পার্লামেন্ট আর মোদি মিলে দেশের কল্যাণেই নাগরিকত্ব আইন পাশ করিয়েছে। একই দিন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থী আন্দোলন দমাতে চড়াও হয় নিরাপত্তা বাহিনী। সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে 5 জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষিত হয় ক্যাম্পাস। বিচ্ছিন্ন করা হয় ইন্টারনেট সংযোগও। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারত জুড়ে বিভাজনের উদ্দেশ্যেই নাগরিকত্ব আইন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আইন বাতিলের দাবিতে সোমবার পশ্চিমবঙ্গে বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল কংগ্রেস। শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মমতা। যদিও রোববারের সংঘর্ষ সহিংসতার পর এখনও থমথমে পশ্চিমবঙ্গ ও আসাম। নাগরিকত্ব আইনের আঁচে পুড়ছে পশ্চিমবঙ্গ। কালো আইন আখ্যা দিয়ে সিটিজেনশিপ অ্যাক্টের বিরুদ্ধে সোমবার পথে নামে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সমাবেশে যোগদান লাখো মানুষ। ধর্মকে নিয়ে রাজনীতি করতেই বিজেপি এই আইন করেছে বলে অভিযোগ করেন মমতা, যার লক্ষ্য মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করা। আইন বাতিলের প্রতিবাদে ভাঙচুর এবং অগ্নিসংযোগের জন্য বিজেপিকে দায়ী করেন মমতা। শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। আমি হিংসায় পছন্দ করি না, ভায়োলেন্ট আন্দোলন কেউ যাবেন না। কেউ নিজের আখের গোছাবার জন্য। আমি এখনো বলছি, আমার কাছে প্রমাণ আছে। বিজেপির কাছে মাথা নত করে কই আপ
लोगों का आदमी भी, हमारा आदमी भी हमारा पार्टी का नहीं है, लेकिन कोई है जो रुपया का मतलब में बीजेपी का साथ मिला के आग जला रहा है कोई जगह पे स्पोराडिक। हम इसको सपोर्ट नहीं करते हैं। এর আগে রোববার আন্দোলনকারীরা রেল ও সড়কপথ অবরোধ করে পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয় মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং হাওড়ায়। এ সময় দফায় দফায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ রাখা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জারি করা হয় সতর্কতা। সহিংসতা কখনোই প্রতিবাদের ভাষা হতে পারে না। রাজ্য জুড়ে যা হয়েছে তা কোনোভাবেই মেনে নেয়ার সুযোগ নেই। মুখ্যমন্ত্রীর প্রতি আমার আহ্বান, এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যাতে সংঘাত আরো বেড়ে যায়। সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এরা উদ্বাস্তু বিরোধী প্ল্যাটফর্ম। সেই কারণে আমরা নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকে পিছিয়ে আসতে পারি না। এদিকে আসামে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। নিরাপত্তা বাহিনীর সাথে বারবার সংঘর্ষ হলেও রাজপথে বিক্ষোভকারীরা। এই আইনের কারণে আমরা স্থানীয়রাই সংখ্যালঘুতে পরিণত হব, তাই কোনোভাবেই এই আইন মানব না। বিক্ষোভ অব্যাহত থাকায় এখনো চলছে কারফিউ। কড়াকড়ি চলছে ইন্টারনেট এবং মোবাইল পরিষেবাতেও। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। নাগরিকত্ব আইন নিয়ে পশ্চিমবঙ্গে চলমান উত্তেজনা নিয়ে আরও জানবো কলকাতার মানবাধিকার কর্মী ইমাম আলীর কাছ থেকে। তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। ইমাম আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের যমুনা আইডেস্কে। জামিয়া মিল্লিয়ায় পুলিশি তাণ্ডবের পর সারা ভারতেই তো নিন্দার ঝড় উঠল। পশ্চিমবঙ্গের এখনকার পরিস্থিতি কি? ধন্যবাদ যমুনা টিভিকে ব্যাপারটা মানুষের সামনে নিয়ে আসার জন্য। কিন্তু ঘটনা হচ্ছে যে গত কয়েকদিন ধরে যা পরিস্থিতি চলছে রাজ্যের, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা টিভিতে দেখা যাচ্ছে যে পরিস্থিতি কতটা ভয়াবহ। তবে একটা কথা বলা যায় যে যদি ভারতবর্ষ যদি তাদের পার্শ্ববর্তী দেশদের থেকে যদি সংখ্যালঘুদের বা উদ্বাস্তু মানুষদের যদি নাগরিকত্ব দেয়, এটা তো খুব আনন্দের কথা এবং খুব ভালো কথা, আমরা সেটাকে স্বাগত জানাই। কিন্তু পরবর্তীতে এনআরসির মাধ্যমে যদি দেখা যায় যে তাদেরকে বেঘর করা হয়, তাদেরকে যদি বাস্তুচ্যুত করা হয় বা তাদেরকে যদি দেশ ছাড়া করার মতো একটা ভয়ঙ্কর পরিকল্পনা করা হয়, তাহলে এটা নিঃসন্দেহে খারাপ জিনিস এবং এটা ঘৃণ্য। তো এই কারণেই মূলত দেশ জুড়ে প্রতিবাদ চলছে। বর্তমানে কেন্দ্র সরকার একটা আইন এনেছে, যে আইন সম্পর্কে আপনারা সবাই ওয়াকিবহাল, যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আইন যেটা এনেছে। তো সেই আইনটার বিরুদ্ধে আমাদের দেশ জুড়ে স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিবাদ চলছে এবং এই প্রতিবাদ এখনো চলবে। এখন ইমাম আলী, যে মমতা ব্যানার্জি নাগরিকত্ব আইন ঠেকানোর হুমকি দিয়েছেন এবং এই আইন নিয়ে পশ্চিমবঙ্গ, আসামে উত্তেজনার পারদটা একটু বেশিই চড়ছে। এই জায়গাগুলোতে উত্তেজনা এত বেশি হওয়ার কারণ কি, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, এই ব্যাপারটা আমি একটা ভাবে দেখি, যেটা হচ্ছে যে একটা সম্প্রদায়কে দিনের পর দিন কিছু মানুষকে বলে দেওয়া হচ্ছে যে তোমাদেরকে দেশ ছাড়া করা হবে, তোমাদেরকে ঘর ছাড়া করা হবে। তো আপনি একটু ভাবেন, একটু যদি মানবিক ভাবে যদি দেখেন ব্যাপারটা, যে কোনো মানুষকে যদি দুম করে হঠাৎ করেই কোনো কিছু, কোনো রকমের হঠাৎ করেই তাকে পুরোপুরি ঘর ছাড়া, দেশ ছাড়া করার একটা হুমকি দেওয়া হয়, তো তার যদি দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়, তো সে তো খুব স্বাভাবিকভাবে ঘুরে দাঁড়াবেই। অন্ততপক্ষে আমি এই দিক থেকে ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সকলের, যে এই দিক থেকে অন্ততপক্ষে ব্যাপারটা দেখা দরকার। আপনাকে ধন্যবাদ জানাই ইমাম আলী। আমাদের সঙ্গে কথা বলছিলেন কলকাতার মানবাধিকার কর্মী ইমাম আলী। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তার যেই প্রতিক্রিয়া সেটি তিনি জানাচ্ছিলেন এবং পর্যবেক্ষণ তুলে ধরছিলেন। অন্যান্য খবরে যাচ্ছি। সরকার বিরোধী আন্দোলনের রণক্ষেত্র হয়ে উঠেছে লেবানন। রাজধানী বৈরুতে রোববার আবারও আন্দোলনকারীদের সাথে বড় ধরনের সংঘর্ষ হয়েছে নিরাপত্তা বাহিনীর। টানা 2 মাসের বিক্ষোভের অন্যতম সহিংসতম দিন ছিল গতকাল। সকাল থেকেই রাজপথে জড়ো হতে থাকে হাজারো বিক্ষোভকারী। আন্দোলন ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। তাদের লক্ষ্য করে ইট পাটকেল ও বোতল ছুঁড়ে মারে বিক্ষুব্ধ জনতা। সহিংসতায় আহত হয় অর্ধশতাধিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে গত 2 মাস ধরেই উত্তপ্ত দেশটি। তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী সাদ আল হারিরির পদত্যাগের পর অচলাবস্থা চলছে নতুন সরকার গঠন নিয়ে। এমনকি আবারও হারিরিকে ক্ষমতায় বসানোর কথাও শোনা যাচ্ছে।
যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার বাণিজ্য সম্পর্কে নতুন যুগের সূচনা হতে চলেছে। দুদেশের মধ্যে সম্পাদিত চুক্তিকে বিজয় হিসেবে দেখছে বেইজিং, ওয়াশিংটন। নতুন বছরে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৃষি, জ্বালানি এবং শিল্পপণ্য আমদানি রপ্তানির ওপর গুরুত্ব দিতে চায় চীন। দীর্ঘদিনের বাণিজ্য বিবাদ মিটিয়ে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিতে চায় যুক্তরাষ্ট্র চীন। এরই জেরে প্রথম ধাপে দুই দেশের মধ্যে হয় বাণিজ্য চুক্তি। এটিকে অন্যতম সাফল্য হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। চীনের সাথে দারুণ একটি চুক্তি হয়েছে, যা ভবিষ্যতের জন্য খুবই কার্যকর। 2 ধাপে কার্যকর হবে এটি। আশা করছি দ্রুতই 25% থেকে কমিয়ে আনা হবে শুল্ক। চীন শুল্কমুক্ত বাণিজ্যের প্রস্তাব দিলে আমরাও সেদিকে ঝুঁকব। চীন বলছে দেশের অর্থনৈতিক উন্নয়নে শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য দেশের সাথেও গড়ে তোলা হবে বাণিজ্যিক সম্পর্ক। বিশ্ববাজারে আরও বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়াতে চায় চীন। বিদেশি কোম্পানির সাথে সম্পর্ক উন্নয়নের উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া বিদেশেও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ থাকবে। অর্থনীতিবিদরা ওয়াশিংটন, বেজিং এর এই চুক্তিকে মনে করছেন বিশ্ব বাণিজ্যের নতুন অধ্যায় হিসেবে। আমার মনে হয় দুই দেশই ধীরে ধীরে মুক্ত বাণিজ্যের পথে হাঁটবে, কারণ পাল্টাপাল্টি শুল্ক আরোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন কৃষি খামারিরা। প্রভাব পড়েছে গোটা অঞ্চলে, তবে তাদের উদ্যোগে এখনই সন্তুষ্টির কিছু নেই। গেল বছর কৃষি সহ বিভিন্ন চীনা পণ্যের উপর অতিরিক্ত 25% হারে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপে মার্কিন পণ্যের উপরও একই হারে শুল্ক আরোপ করে চীন। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। বড়দিনের বাকি আর মাত্র 9 দিন। এরই মধ্যে শুরু হয়ে গেছে উৎসব পর্ব। জমকালো সাজে সেজে উঠছে পশ্চিমা শহরগুলো। গৃহসজ্জা আর উপহার আদান প্রদান ছাড়াও বড়দিনকে ঘিরে ব্যতিক্রমী সব আয়োজন চলছে বিশ্বের নানা প্রান্তে। লাল টুপি, আলখাল্লা আর সাদা দাড়িতে সান্তা ক্লজ এবার দৌড়ের ট্র্যাকে। মেক্সিকো, গ্রিস আর ফ্রান্সে হাজারো প্রতিযোগী সান্তার সাজে অংশ নেয় দৌড় প্রতিযোগিতায়। ক্রিসমাসের মৌসুম, তাই উৎসবের আমেজ থেকে পিছিয়ে নেই দুঃসাহসিক সার্ফাররাও। ব্রাজিলের সাও পাওলোর সাগর পাড়ে প্রতি বছর সান্তার সাজে সার্ফিংয়ে মেতে ওঠেন তারা। সৈকতের শিশুদের আনন্দ আর চমকে দিতেই প্রতি বছর এরকম সান্তার সাজে আসি। বাচ্চারা বরাবরই বিশ্বাস করে সান্তাকে। তারা আমার সাথে খেলে, দাড়ি ধরে টানাটানি করে। কেউ কেউ আবার সন্দেহ করে আসল সান্তা কিনা। সুইডেনের স্টকহোমে ছিল বিস্কুট দিয়ে ঘরবাড়ি তৈরির প্রতিযোগিতা। মেক্সিকোর সীমান্তে আশ্রয় নেওয়া মধ্য আমেরিকার ঘর ছাড়া মানুষের মাঝেও ছড়িয়েছে ক্রিসমাসের ছোঁয়া। সাধ্যমতো আনন্দ উদযাপনের চেষ্টা তাদের। চলছে উপহার বিতরণ। এখানে সবাই আশ্রয়ের আশায় একসাথে হয়েছি। সবাই মিলে পরিবারের মতোই থাকি আমরা। চেষ্টা করি পরস্পরের পাশে দাঁড়াতে। পরিবার ছাড়া প্রথম ক্রিসমাস। যিশুকে স্মরণ করছি, তার সংকটের কথা মনে করে নিজেকে অনুপ্রাণিত করছি। যিশুর জন্মস্থান বেথেলহেমে যাওয়ার অনুমতি নেই অবরুদ্ধ গাজার বাসিন্দাদের। তাই নিজ শহরেই স্বল্প পরিসরে বড়দিনের প্রস্তুতি সংখ্যালঘু খ্রিস্টানদের। তবে জেরুজালেমে জাঁকজমকের সাথে চলছে বড়দিনের প্রস্তুতি। সেখানে বিশাল ক্রিসমাস ট্রি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ব্রাজিলের রিও ডি জেনেরোর ভাসমান ক্রিসমাস ট্রি আর আতশবাজিকে ঘিরেও আগ্রহ কম নয় দর্শনার্থীদের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। উত্তর কোরিয়া তাদের রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা চালানোর ঘোষণা দেওয়ার একদিন পরেই সোমবার জরুরি বৈঠকে বসল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল। 3 দিনের রাষ্ট্রীয় সফরে সিউলে অবস্থান করছেন উত্তর কোরিয়ার জন্য নিয়োজিত বিশেষ মার্কিন প্রতিনিধি স্টিফেন বিয়েগান। এ সময় তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এরপরই সংবাদ সম্মেলনে জানান, পিয়ংইয়ংয়ের আগ্রাসী আচরণের জবাব দেওয়ার সময় এসেছে। তবে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে নয়, বরং আলোচনায় গুরুত্ব আরোপ করবে যুক্তরাষ্ট্র। আজই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সাথে আলাদা বৈঠক করবেন তিনি। উত্তর কোরিয়ার ধারাবাহিক হুমকির মধ্যে মার্কিন প্রতিনিধির কোরীয় উপকূলে সফরকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের অভিমত, পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গেল কয়েক মাস ধরে উত্তর কোরিয়ার বিভিন্ন বার্তা পর্যবেক্ষণ করেছি। যুক্তরাষ্ট্রের ব্যাপারে দেশটির চিন্তাভাবনা দুঃখজনক। এমনকি মিত্র দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপের উদ্দেশ্যে নেতিবাচক, আক্রমণাত্মক এবং অযথা মন্তব্য করেছে কিম জং উন প্রশাসন। তবুও প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে লক্ষ্যমাত্রা অর্জনে উত্তর কোরিয়ার সাথে বৈঠক করছে মার্কিন প্রতিনিধি দল।
2020 সালে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করবে ব্রাজিল। রোববার এই তথ্য জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর ছেলে এই বিষয়টি নিশ্চিত করেছেন নেতানিয়াহুকে। চলতি বছর ইসরায়েলের সাথে একটি বড় বাণিজ্যিক প্রকল্প হাতে নিয়েছে ব্রাজিল। তারই অংশ হিসেবে দুদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দিচ্ছে দেশটি। এর আগেও তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিল রিও ডি জেনেরো। তবে আরব দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক অবনতির আশঙ্কায় পিছু হটে এই পদক্ষেপ থেকে। প্রেসিডেন্ট বোলসোনারোর প্রতিশ্রুতির উপর শ্রদ্ধা ও ভরসা আছে আমাদের। প্রায় 1 বছর আগে জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন তিনি। খুব শীঘ্রই সে পরিকল্পনা বাস্তবায়িত হবে। আমার বিশ্বাস দুদেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এটি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের 1 সপ্তাহ গড়ালো নিউজিল্যান্ডে। এখন পর্যন্ত উদ্ধার হয়নি নিখোঁজ 2 হতভাগ্যের মরদেহ। সোমবার সকালেই প্রাকৃতিক বিপর্যয় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও তার মন্ত্রিপরিষদ। এ সময় গোটা নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা 2:11 নীরবতা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিপর্যয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। চিকিৎসারত অগ্নিদগ্ধদের মধ্যে অনেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তবে লাভা উদ্গীরণের কারণে হোয়াইট আইল্যান্ডের কাছে যেতে পারছেন না উদ্ধারকর্মীরা। এ কারণে নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না। কঙ্গোয় সশস্ত্র সংগঠনের হামলায় প্রাণ গেছে 22 জনের। পূর্বাঞ্চলীয় শহর বেনিতে এ হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী এডিএফ। নিহতদের বেশিরভাগই কৃষক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে 13 জন নারী। মাত্র একদিন আগেই অপর এক হামলায় বেনিতে নিহত হয় 6 জন। স্থানীয় মানবাধিকার সংস্থার তথ্য, গত 3 মাসে বিদ্রোহীদের হামলায় দেশটিতে 1.5 শতাধিক মানুষের মৃত্যু হয়। কঙ্গো 160টিরও বেশি বিদ্রোহী গোষ্ঠীর 20,000-এর বেশি সদস্য রয়েছে। প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ নিয়েই হয় বেশিরভাগ হামলার ঘটনা। গত অক্টোবর থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে চলছে বিশেষ সেনা অভিযান। শেষ করবে যমুনা আইডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির জামিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র। পুলিশি তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়েছে সারা ভারতে। ভারতে বিভাজন তৈরির জন্যই নাগরিকত্ব আইন, এনআরসি। কলকাতার সমাবেশে অভিযোগ মমতার। সহিংসতার পর থমথমে পশ্চিমবঙ্গ, আসাম। শুরু হয়ে গেছে বড়দিনের প্রস্তুতি। পশ্চিমা শহরগুলোতে জমকালো সাজসজ্জা, উৎসবের ব্যতিক্রমী নানা আয়োজন। এই ছিল যমুনা আইডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।